সো ডার্কের লাস্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আপনারা হয়তো অনেক অপেক্ষার মধ্যেই রয়েছিলেন এই লাস্ট এপিসোডের জন্য, এবং আপনাদেরকে বলে রাখি ডার্ক সিরিজের মধ্যে এখনও কোনো কিছু সম্পূর্ণভাবে সিজন 1-এর মধ্যে খোলাসা করা হয়নি। সো যদি আপনারা এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলে দিই, এই চ্যানেলের মধ্যে ডার্ক সিজন 1-এর এপিসোডগুলো এক্সপ্লেন করা হয়েছে এবং এটা হচ্ছে ডার্ক সিরিজের লাস্ট এপিসোড। সো আপনারা যদি এর আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না, অথবা কমেন্ট সেকশনে ডার্ক সিরিজের ফুল প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গিয়ে ডার্ক সিজন 1 সম্পূর্ণভাবে দেখে আসতে পারেন। আজকে আমি আপনাদের কোনো সময় নষ্ট করব না এবং তার সাথে আমার কিছু কথা রয়েছিল। এই ভিডিওর মধ্যে আমি 200 লাইকস এইম রাখছি, কেননা একটা 20 থেকে 25 মিনিটের ওপরে ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে, যা কিনা সম্পূর্ণ আমার একাই করতে হয়, এবং এর ফলস্বরূপ আপনারা ভিডিও দেখে লাইক না দিয়েই চলে যান। আপনাদের দেওয়া একটি লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদের কাছে আমি 200 লাইকসের একটা এইম রেখেছি। শীঘ্রই এটা কমপ্লিট করে দেবেন এবং আমি ডার্ক সিরিজের সিজন 2 নিয়ে আপনাদের কাছে শীঘ্রই হাজির হয়ে যাব। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। সো এই সিরিজের মধ্যে আমরা এই পর্যন্ত যেটা বুঝতে পারলাম, মিকেল 2019 থেকে 1986 সালে ট্রাভেল করে, এবং তাছাড়া উইন্ডেন কেভের মধ্যে একটা ওয়ার্ম হোল রয়েছে যার মাধ্যমে অনেকেই টাইম ট্রাভেল করতে সক্ষম হয়েছে। ফর এক্সাম্পল, জোনাস 1986 সালে চলে গেছে এবং 1953 সালে চলে গেছে উলরিক। আমরা এখানে আরও জানতে পারি নোয়া নামক একজন প্রিস্ট, মিস্টারিয়াস একজন ক্যারেক্টার, তার মূল উদ্দেশ্য হচ্ছে টাইম মেশিন তৈরি করা, এবং তার এক্সপেরিমেন্টের শিকার হচ্ছে ছোট ছোট বাচ্চারা, যেখানে কিনা সে 1986 সালে বসে 2019 সাল থেকে বাচ্চাদের নিয়ে এসে তাদের উপর এক্সপেরিমেন্ট চালানোর পর 1953 সালে সেই বাচ্চাদের মরদেহগুলোকে ফেলে দিয়ে আসতো, এবং তার এই কাজগুলোর মধ্যে সাহায্য করছিল হেলগে ডপলার, যার কারণে 2019 সালে থাকা পুলিশ অফিসার উলরিক, যার ছোট ছেলে নিখোঁজ হয়েছে, সেই কেসটাকে সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশন করার পর সে জানতে পারে যে আসলে কেই বা বাচ্চাদের মার্ডার করছে, যে কিনা হেলগে ডপলার। হেলগের পিছু করতে করতে সে চলে যায় অতীতে, এবং সেখানে অতীতে গিয়ে হেলগের যে ছোট ভার্সন রয়েছে সেই ছোট্ট হেলগেকে তার মাথা থেতলে দেয়, কেননা সে চিন্তা করেছিল যদি ছোট্ট হেলগেকে মেরে ফেলে তাহলে 2019 সালে হেলগে ডপলারের অস্তিত্বই গায়েব হয়ে যাবে। অ্যান্ড এপিসোড 9-এর ঘটনা এইখান থেকেই শুরু হয়, যেখানে কিনা হেলগের বাবা মা তাকে খোঁজা শুরু করেছে। হেলগের বাবা বার্ন ডপলার চলে যায় পুলিশ স্টেশনে ইগন টাইডম্যানের কাছে। বার্ন ডপলার সেখানে ইগনকে অনেক জোরপূর্বকভাবেই বলছিল যে যেভাবে পারুক তার সন্তানকে খুঁজে বের করতে। ঘটনা শুনে ইগন টাইডম্যানের সন্দেহ গিয়ে ওঠে উলরিকের ওপর, কেননা কিছু সময় আগেই সেই মরা দুটো লাশের খোঁজ নিতে এসেছিল উলরিক, এবং আশ্চর্যজনকভাবে বিষয় হচ্ছে এটা, উলরিক ইগনের কাছে হেলগের সম্বন্ধে খোঁজও নিয়েছিল, সেই কারণেই ইগন উলরিকের ওপর সন্দেহ করে। অন্যদিকে আমরা 1953 সালে গ্রেটা ডপলারের কাছে নোয়াকে দেখতে পাই, এবং সে গ্রেটা ডপলারের সাথে বসে কথা বলছিল। আসলে নোয়া এখানে এসেছে গ্রেটাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, কেননা তার সন্তান নিখোঁজ হয়েছে। সেখানে গ্রেটার মুখ থেকে আমরা এটা জানতে পারি যে সে আসলে হেলগেকে কখনোই মেনে নিতে পারেনি। হেলগে ছিল রেপের একটা প্রোডাক্ট, মানে তার মাকে রেপ করা হয়েছিল এবং সেই সন্তানই হচ্ছে হেলগে, এবং এই কারণেই হেলগেকে তার মা দেখতে পারতো না, তাকে সব সময় শাসনের উপরে রাখতো। নোয়া সেখানে কিছু মিস্টেরিয়াস কথা বলছিল এবং তার সাথে সাথে সে হেলগে ডপলারের জন্য প্রে করে। পুলিশ অফিসার ইগন টাইডম্যান পাগলের মতো খুঁজছে উলরিককে। উইন্ডেন শহরের অনেক জায়গাগুলোতে তাকে খোঁজাখুঁজির পর গিয়ে সেখানে এক পর্যায়ে উলরিককে পেয়ে যায়। উলরিক সেখান থেকে উইন্ডেন কেভের ভেতরেই প্রবেশ করতে যাচ্ছিল, তবে সে ধরা পড়ে যায় ইগন টাইডম্যানের হাতে,
এখানে আশ্চর্যজনকভাবে উলরিক এটা জানতে পারে যে উইন্ডেনের মধ্যে পাওয়া দুটি লাশ এখনও মৃত, কেননা সেই দুটি ডেড বডি এতক্ষণে জীবিত হয়ে যাওয়ার কথা। যেহেতু উলরিক হেলগিকে মেরেই ফেলেছে 1953 সালে, তাহলে বাচ্চাদের কিডন্যাপিং তো হওয়ারই কথা না। এবং বাচ্চাদের কিডন্যাপিং যদি নাই হয়ে থাকে তাহলে তো তারা মরবেও না। তাহলে কি হেলগে জীবিত আছে? হ্যাঁ, অবশ্যই। কেননা হেলগে যদি জীবিত নাই থাকতো তাহলে 2019 সালে কি আমরা হেলগিকে দেখতে পারতাম? ঠিক এর পরবর্তী মুহূর্তেই আমরা ছোট্ট হেলগিকে দেখতে পাই, যে কি না কোনো একভাবে বেঁচে যায়। এবং এখানে আমরা জানতে পারি যে আসলে হেলগের কানের এরকম অবস্থা কেন হয়েছে। ফিরে যাওয়া যাক 1986 সালে, যেখানে কিনা উলরিককে তো ধরেছিল ক্যাথরিনার রেপ কেসে। তবে ক্যাথরিনার স্টেটমেন্টের কারণে উলরিককে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে হ্যানা ক্যাথরিনাকে এটা বলে যে উলরিকের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল তা নাকি রেজিনা টাইটম্যান করেছে। এই কথা শোনার পর থেকেই উলরিক এবং ক্যাথরিনা রেজিনাকে দেখতে পারতো না, যার কারণে কিনা তারা দুজন মিলে রেজিনাকে বুলি করা শুরু করে। এবং ঠিক এমনই একদিন রেজিনাকে তারা দুজন মিলে বুলি করছিল। তবে সেখানে হঠাৎ করে আগমন ঘটে এক তরুণ যুবকের, যার হাতে কিনা ছিল পিস্তল, এবং সেই পিস্তল দেখিয়ে তাদের দুজনকে ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আসলে সেই ছেলেটা কোথা থেকে জানি গুলি খেয়ে পালিয়ে এসেছে। রেজিনা তাকে ট্রিটমেন্ট দেয় এবং এখানে আমরা এটা জানতে পারি যে আসলে এই ছেলেটাই হচ্ছে আলেকজান্ডার টাইটম্যান, মানে ভবিষ্যতে গিয়ে এই ছেলেটাই রেজিনার হাজব্যান্ড হবে, যে কিনা 2019 সালে বর্তমানে আলেকজান্ডার টাইটম্যান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওনার। তবে এখানে রহস্যময় একটা বিষয় রয়েছে। আসলে আলেকজান্ডারের আসল নাম আলেকজান্ডার নয়, বরং তার আসল নাম হচ্ছে বরিস নিলওয়াল্ড। আসলে সে এখানে রেজিনার কাছে তার আইডেন্টিটিটা গোপন রাখছে। সেখানে আলেকজান্ডার একটা কাজ করে। আসলে তার বরিস নামওয়ালা যেই পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টটা সে উইন্ডেন কেভের সামনেই একটা গাছের নিচে পুঁতে রাখে। তবে পাসপোর্টটা সেখানে লুকানোর সময় আড়ালে থেকে হ্যানা সম্পূর্ণটাই দেখে ফেলে। আলেকজান্ডার সুস্থ হওয়ার পর চলে আসে কাজ করার জন্য উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের মধ্যে। ঠিক তখনকার সময় 1986 সালে পাওয়ার প্ল্যান্টের চিফ ছিল রেজিনা টাইটম্যানের মা ক্লডিয়া টাইটম্যান। আসলে ক্লডিয়ার আলেকজান্ডারের কাজ করার ধরন দেখে সে লিটারেলি অনেকটাই পছন্দ হয়েছে তাকে, এবং যার কারণে কিনা সে আলেকজান্ডারকে একটা হিডেন টাস্ক দেয়, যা হচ্ছে তাকে একটা গোপন দরজা বানাতে হবে, যেটা কিনা উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের গোপন কক্ষের সাথে সংযুক্ত থাকা লাগবে। এবং এটা সেই জায়গাটাই যেখানে নিউক্লিয়ার ওয়েস্টের সেই ড্রামগুলো রাখা হয়েছিল। ক্লডিয়া যখন সেই ব্যারেলসগুলো চেক করার জন্য সেখানে যায়, সে তার কুকুর গ্রিচেনকে দেখতে পায়, এবং এটা সেই কুকুরটাই যেখানে কিনা হেলগে ডপলারের কারণেই উইন্ডেন কেভের ভেতরে প্রবেশ করে ফেলেছিল, এবং তার এই কুকুরটা হারানো গেছে প্রায় 33 বছর হবে। এখন কথা হচ্ছে ক্লডিয়া টাইটম্যান ছিল অত্যন্ত চালাক। ক্লডিয়া চলে যায় বার্ন ডপলারের সাথে কথা বলার জন্য। সেখানে সে গিয়ে জানতে পারে চাঞ্চল্যকর তথ্য। গ্রীষ্মের সময় নাকি পাওয়ার প্ল্যান্টের মধ্যে বড় ধরনের একটা ব্লাস্ট ঘটে, যার কারণে কিনা পাওয়ার প্ল্যান্টে মজুদ থাকা সেই রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট লিক হয়ে যায়। অ্যাকচুয়ালি এই ঘটনাটা রিপ্রেজেন্ট করছে শার্নাবেলের দুর্ঘটনাটাকে। বার্ন ক্লডিয়াকে এটা বলতে চাচ্ছিল যে সে যেন এই কথাগুলো গোপন রাখে। এখন এর আগে তো আমরা দেখেছিলাম যে হেলগে ডপলারও সেই উইন্ডেন কেভের ভেতরে প্রবেশ করেছিল, তবে সে উলরিকের মতো বাঁ দিকের রাস্তাটা নেয়নি, বরং সে ডান দিকের রাস্তাটা নিয়েছিল, যার কারণে সে চলে যায় 1986 সালে, যেখানে কিনা বুড়ো হেলগে চাচ্ছিল তার যুবক ভার্সনের সাথে কথা বলতে। সেখানে ইয়াং হেলগেকে আমরা দেখতে পাই তার কটেজের মধ্যে। আজকেই হচ্ছে সেই টুইস্টে যেদিন নাকি হেলগের ইগনের সাথে কথা বলার ছিল। তবে ইগন চলে এসেছে ঠিকই হেলগের বাড়িতে, যেখানে কিনা ইগন জানালা দিয়ে উকি দেয় যে ঘরে আসলে হেলগে উপস্থিত রয়েছে কিনা। হেলগে তার নজর থেকে আড়াল হয়ে যায়, এবং সেখান থেকে পরবর্তীতে হেলগে চলে যায় নোয়ার কাছে, যেখানে কিনা নোয়া তার টাইম মেশিনের মধ্যে কাজ করছিল। এই সিন চলাকালীন আমরা জানতে পারি যে হেলগে ডপলার নিজের ভেতরে একটু আফসোস করছে, কেননা এই টাইম মেশিন বানানোর চক্করে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা যাচ্ছে। এই কথাগুলো জানতে পেরে নোয়া তাকে বলছিল
নোয়া তাকে উত্তরে জানায় যে আইনস্টাইন যেভাবে তার কাজ মরার আগ পর্যন্ত করে গেছে ঠিক সেভাবেই আমাদেরকেও এটা করে যেতে হবে। সে চায় ভবিষ্যৎটাকে বদলাতে। যত দুঃখ বেদনা আছে সে এই পৃথিবী থেকে মুছে দিতে চায় এবং তার সাথে সাথে সব কিছু একটা সঠিক অর্ডারের মধ্যে সাজানোর জন্য। 2019 সালে আমরা ক্যাথরিনাকে দেখতে পাই যে কিনা তার স্বামী উলরিকের খোঁজ করতে করতে চলে যায় হ্যানার বাড়িতে, যেখানে গিয়ে হ্যানার সাথে মূলত তার অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে হ্যানা ক্যাথরিনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। হ্যানা সেখানে বলছিল যে সেই নাকি উলরিকের সাথে তার সম্পর্কটা ভেঙেছে। উলরিক নাকি হ্যানার কাছে এটা বলেছে যে সে আসলে হ্যানাকে ভালোবাসে, সে তার স্ত্রী ক্যাথরিনাকে মোটেও ভালোবাসে না। হ্যানা একেবারেই চাচ্ছিল যে উলরিককে ধ্বংস করে দেওয়ার জন্য, যার কারণে কিনা সে চলে যায় আলেকজান্ডারের কাছে। সেখানে হ্যানা আলেকজান্ডারকে এটা বলছিল যে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে উলরিককে ধ্বংস করে দেওয়ার জন্য। তবে আলেকজান্ডার সেখানে এই কাজগুলো করতে দ্বিমত পোষণ করে এবং আপনাদের কোনো ধারণাই নেই হ্যানা আসলে কতটা ডেঞ্জারিয়াস। সেখানে হ্যানা আলেকজান্ডারকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। হ্যানা আলেকজান্ডারকে এটা জানায় যে তার বরিস নামওয়ালা যে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টটা হ্যানার কাছে রয়েছে। যদি সে হ্যানার কথা অনুযায়ী কাজগুলো না করে তাহলে হ্যানা সম্পূর্ণভাবে পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ঘটনা বলে দিবে। আলেকজান্ডারের লাইফে অনেক রহস্য রয়েছে, তবে তার মধ্যে একটা রহস্য হচ্ছে আলেকজান্ডার সেই হলুদ ব্যারেলগুলো যার মধ্যে কিনা নিউক্লিয়ার ওয়েস্ট রয়েছিল সেগুলো সে একটা ট্রাকের মধ্যে করে একটা নির্জন এরিয়াতে রেখে দেয় এবং ঠিক সেখানেই আমরা সেই আননোন ব্যক্তিটাকেই দেখতে পাই যে কিনা সেই ব্যারেল থেকে নিউক্লিয়ার ওয়েস্ট নিয়ে সেখান থেকে সে চলে যায়। অন্যদিকে 2019 সালে আমরা দেখতে পাই রেজিনা টাইটম্যানকে, যেখানে কিনা সে তার হোটেলটা সম্পূর্ণভাবে দেখছিল। তার সাথে সাথে সে চলে যায় সেই আননোন ব্যক্তিটার রুমের মধ্যে। সেখানে গিয়ে সে অনেকগুলোই আর্টিকেল দেখতে পায় এবং তার মাঝে সে মিকেলের নিখোঁজ হওয়ার একটা আর্টিকেল দেখতে পায়। অন্যদিকে 2019 সালে মার্থা জোনাসের জন্য পুরোপুরি পাগল হয়ে যাচ্ছিল, কেননা পাস্ট থেকে আসার পর জোনাস মার্থার সাথে একবারের জন্য কন্ট্যাক্ট করেনি, যার কারণে কিনা বাধ্য হয়ে জোনাসের সাথে দেখা করে মার্থা। সেখানে মার্থা তার ভালোবাসার কথা জোনাসকে জানায়। তার চোখে মুখেই দেখা যাচ্ছিল যে সে আসলে জোনাসের জন্য কতটা চিন্তায় পড়ে গেছে। সেখানে জোনাসেরই বা কী করার, কেননা সম্পর্কে জোনাসের আন্টি হয়। মার্থা জোনাসকে কিস করতে চাইলেও জোনাস সেখানে মার্থাকে ইগনোর করে চলে যায়। অন্যদিকে আমরা সেই বুড়ি মহিলাকে দেখতে পাই এবং এটা সম্ভবত 2052 সাল এবং আপনাদের কাছে এটা খোলাসা করি যে আসলে এই বুড়ি মহিলাটি কেউই নয়, বরং ইনিই হচ্ছে ক্লডিয়া টাইটম্যান, যে কিনা এক সময়ে উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের চিফ ছিল। যাই হোক, আপাতত ক্লডিয়ার সম্পর্কে আমরা বাদ দেই, তবে তাকে একেবারেই ফেলে দেওয়া যাবে না। ক্লডিয়া হচ্ছে এই সিরিজের মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। যাই হোক, পরবর্তীতে ক্লডিয়া 1986 সালে চলে যায় তার নাতির সাথে দেখা করার জন্য, মানে তার মেয়ে রেজিনা টাইটম্যানের ছেলে বার্তোস টাইটম্যানের সাথে দেখা করতে যায়। সেখানে সে বার্তোসকে এটা বলছিল যে সে তার জীবনে এমন কিছু ভুল করেছে যার জন্য কিনা সে আজও পর্যন্ত রিগ্রেট করছে এবং সেখানে সে তার মেয়ের সাথে দেখা না করেই ক্লডিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাতের সময় বার্তোস দেখা করতে যায় নোয়ার সাথে এবং সেখানে বার্তোস নোয়াকে এটা জানায় যে সে যে বিষয়গুলো প্রেডিকশন করেছিল তা সম্পূর্ণই সত্য হয়েছে। এবং এখানে আমরা এটা আসলে জানি না যে নোয়া তাকে কী বলেছিল যা কিনা সত্য হয়েছে, তবে আমাদের কাছে এতটুকু বুঝতে আর বাকি নেই যে এখন থেকে বার্তোস নোয়ার সাথে কাজ করবে। অন্যদিকে আমরা ক্লডিয়া টাইটম্যানকে দেখতে পাই, যে কিনা 1953 সালে রয়েছে বর্তমানে এবং সে এসেছে এইচজি তানহসের সাথে দেখা করতে। তো সেখানে সে এইচজি তানহসকে একটা ব্লু প্রিন্ট দেয়। ক্লডিয়া চাচ্ছিল যে নতুন করে এইচজি তানহস একটা টাইম মেশিন তৈরি করে এবং আপনাদের মনে আছে তো যেখানে কিনা সেই আননোন ব্যক্তিটা এইচজি তানহসকে একটা টাইম মেশিন দিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে আননোন ব্যক্তির টাইম মেশিনটা একটু পুরনো, তবে এর আগে থেকেই তানহসের কাছে একটা নতুন ঝকঝকে চকচকে একটা টাইম মেশিন রয়েছে এবং এটাই হচ্ছে সেই টাইম মেশিনটা যা কিনা
এর আগে থেকেই বলে দিয়ে গিয়েছিল ক্লডিয়া নতুন করে টাইম মেশিনটা তৈরি করতে। এবং এখানেই শেষ হয়ে যায় এপিসোড 9 এবং মোস্ট অ্যান্টিসিপেটেড এপিসোড হচ্ছে এই সিরিজের লাস্ট এপিসোড, যেখানে কিনা ঘটনা শুরু হয় 1953 সালে। উলরিকের ফটো তোলা হচ্ছে। আসলে এই ফটোগুলো ছাপানো হবে নিউজ পেপারে। উলরিক সেখানে ইগন টাইডম্যানকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে যে সেই একমাত্র যে কিনা ফিউচার পরিবর্তন করতে পারবে, এই সমস্ত কিছুই সে ঠিক করতে পারবে। তবে ইগন সেখানে তার কোনো কথারই বিশ্বাস করছিল না, বরং সেখানে এই দুইটা মার্ডারের জন্য তাকে মেইন সাসপেক্ট হিসেবে দেখছে ইগন। উলরিক সেখানে ইগন টাইডম্যানকে একটা কথা বলে যে সে এখন থেকেই কি মদ খাওয়া শুরু করেছে নাকি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর মদ খাওয়া শুরু করবে। নাও উইচ ওয়াজ স্ট্রেঞ্জ ফর ইগন যে আসলে সে এগুলো কী কথা বলছে। তবে উলরিক তো 2019 সাল থেকে এসেছে, সো সে ভবিষ্যতের ঘটনা আগে থেকেই জানতো যে ইগনের স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই ট্রন্টে নিলসেনকে এবং তার সাথে সাথে পিটার ডপলারকে। তাদের দুজনকে নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল যে আসলে যেদিন রাতে মিকেল গায়েব হয়েছিল সেদিন তারা দুজন কি করছিল। এতদিন পর্যন্ত যেই কথাগুলো তারা দুজন লুকিয়ে রেখেছিল সেই কথাগুলো আজকে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি। তারা দুজন উপস্থিত ছিল হেলগে ডপলারের সেই বাংকারটার মধ্যে। যেদিন রাতে মিকেল নিখোঁজ হয় সেদিন রাতে পিটার চাচ্ছিল সেই প্রস্টিটিউটের সাথে দেখা করতে, কিন্তু পরবর্তীতে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। তবে সেই বাংকারের মধ্যে ঘটল এক অলৌকিক ঘটনাটা হচ্ছে সেখানে পিটারের চোখের সামনেই ক্রিয়েট হয় একটা ওয়ার্ম হোল, যার মধ্যে থেকে কিনা আমরা দেখতে পাই ম্যাথসের লাশ পড়তে। পিটার সেখানে এই লাশটা কার তা চিহ্নিত করতে পারছিল না, তবে সে ম্যাথসের বডি থেকে তার স্কুলের আইডি কার্ড পায়। সেখানে সে জানতে পারে যে এটা আসলে ম্যাথস। তৎক্ষণাৎ ট্রন্টেকে ডাক দেয় পিটার। ট্রন্টে তার সন্তানের লাশ দেখতে পেয়ে সেখানে রীতিমতো সে শক খেয়ে যায়। চলে আসে সেখানে ক্লডিয়া টাইডম্যান এবং সে সেই লাশটা দেখে বলছিল এমন আরও অনেক ঘটনা রয়েছে যা কিনা তাদের কাছে প্রকাশ করা হবে, তবে এখন এসব বলার কোনো সময় নেই। ক্লডিয়া সেখানে তাদের দুজনকে এটা বলছিল যে এই লাশটাকে তারা উইন্ডেন কেভের সামনে সেই জঙ্গলের মধ্যে রেখে আসতে হবে, যেন পুলিশ এই বডিটা পায় এবং তারা যেন এই বডিটাকে ইনভেস্টিগেট করতে পারে। 2019 সালে মানে বর্তমানে পিটার এবং ট্রন্টে নিলসেন বসে তারা দুজন মিলে এই সমস্ত ঘটনাগুলো সেখানে আলোচনা করছিল এবং তারা সেখানে এটা বলছিল যে আজকেই সেই দিন, আজকের দিনের পরেই সব কিছু ঠিক হয়ে যাবে, যেখানে কিনা তার ছোট ছেলে ম্যাথসও আবার ফিরে আসবে, সব জিনিসগুলো আবার আগের জায়গায়, আগের রূপে, আগের স্থানে ফিরে আসবে এবং তার সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। আসলে তারা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারে ক্লডিয়া টাইডম্যানের থেকে। তবে পিটার ক্লডিয়াকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না, কেননা ক্লডিয়ার দেওয়া সেই বইটার মধ্যে সমস্ত কাজগুলো সম্পর্কে লেখা ছিল, যা যা আগেই ঘটে যাবে। আসলে সেই বইটির মধ্যে লেখা সমস্ত ঘটনাগুলোই কিছুদিন যাবৎ সত্যি হয়ে যাচ্ছে, তবে সেই ডায়েরিটা থেকে 2-3টা পেজ নিখোঁজ রয়েছে, যার কারণে কিনা পিটার ক্লডিয়ার কথার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে মার্থার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে বার্তোসের কাছে প্রকাশ করে, যার কারণে কিনা মার্থার জন্য বার্তোস এবং জোনাসের মাঝে একটা ফাইট হয় এবং সেদিন থেকেই তারা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে শার্লেট তার নিজের মতোই ইনভেস্টিগেশনটা চালিয়ে যাচ্ছে। তবে সেখানে সে তার শ্বশুরকে দেখার জন্য হসপিটালে যায়। সেখানে গিয়ে সে হেলকে ডপলারকে দেখতে পায় না, যার কারণে কিনা কল করে তার স্বামী পিটার ডপলারকে। পিটারের কাছে সমস্ত বিষয়গুলো বলার পরে সে সেখানে জানতে পারে যে এর আগেও কিনা ছোট থাকতে ঠিক একই তারিখে হেলগে ডপলার মিসিং হয়েছিল। এই সমস্ত ঘটনা জানার পর সেখানে 1953 সালের ঘটনাগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল শার্লেট। তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা, সেখানে সে উলরিকের ফটো দেখতে পায় নিউজ পেপারের মধ্যে। সেখানে উলরিককে একজন মার্ডারের হিসেবে উল্লেখ করা হয় এবং এই কারণেই তো এর আগের এপিসোডগুলোতেও আমি আপনাদেরকে এটা বলেছিলাম যে আসলে এই সিরিজের মধ্যে যা কিছুই ঘটছে সম্পূর্ণই একটা লুপের মধ্যে ঘটে যাচ্ছে।
যা কিনা ঘটে যাচ্ছে তো ঘটেই যাচ্ছে, তবে এর শেষ কোথায় তা আমরা এখনও অবধি জানি না। শার্লেট সেখানে সবগুলো ডট একটার সাথে একটা কানেক্ট করে এই কেসের মধ্যে থাকা সমস্ত রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছিল, তবে সে সেখানে সক্ষম হয় না। এর মাঝখানে হঠাৎ করে তাকে কল দেয় পিটার ডপলার, যেখানে কিনা পিটার তাকে সেই বাংকারের মধ্যে আসার জন্য বলে। অন্যদিকে জোনাস তার দাদি ইনেস খানভোল্টের কাছে গিয়ে তার বাবার সম্বন্ধে সমস্ত সত্য কথা বলার জন্য তাকে বলে। সেখানে ইনেস জোনাসকে সেই লেটারটা দেয় যা কিনা তার বাবা সুইসাইড করার আগে দিয়েছিল। এখানে শকিং বিষয়টা হচ্ছে এটা যে জোনাস তো এর আগেই এই চিঠিটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, তবে এই চিঠিটা তাহলে আসলো কোথা থেকে, এবং এই চিঠির সম্বন্ধেই আমরা পরবর্তীতে জানতে পারবো। সো আগেইন কাম টু দ্য ভিডিও। সেখানে জোনাস এটা বলছিল তার দাদিকে যে আসলে তার নাকি জন্ম হওয়ারই কথা ছিল না, তার বদলে তার দাদি তাকে এটা বলে যে পাস্ট অতীত যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তার ফিউচারে ফোকাস করা উচিত। জোনাস সেখানে মনে মনে এটা ডিসিশন নিয়ে নেয় যে সে আসলে মিকেলকে 1986 সাল থেকে আবার 2019 সালে ব্যাক নিয়ে আসবে। তো ঘটনা চলে যায় 1986 সালে, যেখানে কিনা আমরা সেই আননোন ব্যক্তিটাকে দেখতে পাই তানহসের সাথে, যেখানে কিনা তানহস সেই আননোন ব্যক্তিটাকে তার টাইম মেশিন দেখায়। তানহস তাকে এটা বলছিল যে এই দুইটা টাইম মেশিনই সেম টাইম মেশিন, যেখানে শেষ থেকে শুরু একসাথেই রয়েছে। আসলে টাইম মেশিন কিন্তু একটাই, তবে এই টাইম মেশিনটা দুইটা টাইমলাইন থেকে এসেছে। এই সিচুয়েশনটা একটা প্যারাডক্সে পরিণত হয়েছে এবং সেখানে তানহস সেই প্যারাডক্সটাকে এক্সপ্লেইন করে। আমরা যদি প্যারাডক্সটাকে সহজভাবে বুঝতে চাই, আসলে প্যারাডক্সের বাংলা শব্দের অর্থ হচ্ছে প্রচলিত মতের বিরুদ্ধ মত। প্যারাডক্স হচ্ছে মূলত আপনার এবং আমার দুইজনেরই দুটো মতবাদ রয়েছে, যেখানে আমরা দুজনেই দুজনকে ভুল প্রমাণ করতে পারছি ঠিকই, তবে আমাদের দুজনের মতবাদই সত্য। তো চলুন এখানের প্যারাডক্সটাকে ভালো মতো আপনাকে বোঝানো যাক। আসলে 1953 সালে বুড়ো ক্লডিয়া তানহসকে একটা টাইম মেশিনের ব্লুপ্রিন্ট দিয়েছিল, যা দিয়ে যেন সে একটা টাইম মেশিন বানাতে পারে, যার ফলে এই ব্লুপ্রিন্টের মাধ্যমে তানহস টাইম মেশিন তো বানিয়েছিল, তবে সে সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি। পরবর্তীতে 1986 সালে ভবিষ্যৎ থেকে সেই আননোন ব্যক্তিটা এসে তাকে ফিউচারের সেই টাইম মেশিনটা তাকে দেয়, যার ফলে সে তার আগের যে টাইম মেশিনটা নিজে বানাচ্ছিল সেই টাইম মেশিনটা সে ঠিক করে নেয় সেই ভবিষ্যতের টাইম মেশিন দেখে। এখানে তানহস সে নিজের বানানো টাইম মেশিনই বানিয়েছে তার ভবিষ্যতের টাইম মেশিন দেখে। আননোন ব্যক্তিটা সেখানে তাকে ভবিষ্যৎ থেকে এসে টাইম মেশিন দিয়েছিল, যেই মেশিনটা কিনা সে অতীতেই এর আগে বানিয়েছে, এবং এটাই হচ্ছে মেইন কারণ যে আসলে তার কাছে দুটো টাইম মেশিন কিভাবে এসেছে। মূলত এখানে একটা লুপই ঘটছে। আসলে এখানে কেউই বলতে পারছে না তানহসকে আগে পাস্টে এই টাইম মেশিনটা বানিয়েছে, নাকি সে ভবিষ্যতের টাইম মেশিন দেখে তারপর টাইম মেশিনটা তৈরি করেছে। এখানে প্রশ্নটা আসছে যে আসলে টাইম মেশিনটা কোন সময়কালে তৈরি হয়েছে, এটা কি ভবিষ্যতে তৈরি হয়েছে নাকি পাস্টে তৈরি হয়েছে, তবে বানিয়েছে তো তানহসই। যাই হোক, এই লুপ থেকে আমরা বেরিয়ে আসি। যদি একবার এই লুপের ভেতর আমরা পড়ে যাই তাহলে এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তো আসলে এখানে মূলত আননোন ব্যক্তিটা এসেছে তার সেই টাইম মেশিনটা ঠিক করানোর জন্য। যখন সেখানে তানহস সেই মেশিনটা চেক করছিল, ঠিক সেই মুহূর্তেই তানহসের কাছে থাকা উলরিকের ফোনের কারণে টাইম মেশিন রিয়্যাক্ট করছিল। মেশিনটার মধ্যে একটা জায়গা রয়েছিল, সেখানে কিছু দেওয়া যাবে। পরবর্তীতে আননোন ব্যক্তিটা, মনে আছে তো আপনাদের, সেই নিউক্লিয়ার ব্যারেল থেকে সে কিছু না কিছু একটা নিয়েছিল, তবে সেই জিনিসটা কি ছিল? সেই ব্যারেল থেকে নেওয়া জিনিসগুলো তা ইউজ করছিল সেই মেশিনটার মধ্যে। আসলে সেই আননোন ব্যক্তিটা এখানে ইউজ করছিল CS-137, যা সিজিয়ামের একটা আইসোটোপ, এবং সিজিয়াম-137 জিনিসটা কি তারা একমাত্র সায়েন্স ফিল্ডের ব্যক্তিরাই বুঝতে পারবে। যাই হোক, এখানে এতটাও ডিপলি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এতটুকু ধরে নিতে পারেন সেই ব্যারেলের মধ্যে CS-137 নামক একটি পদার্থ রয়েছে, এবং সেটা এই মেশিনের মধ্যে দিলে মেশিনটা তার রেডিয়েশনের বাসটা অনেক বাড়িয়ে দেয়, যার কারণে কিনা এই মেশিনের মাধ্যমে একটা ব্ল্যাক হোল তৈরি হয়।
সেখানে সেই আননোন ব্যক্তিটা তার টাইম মেশিনটা সম্পূর্ণভাবে ঠিক করে নিয়েই সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা 1986 সালে 2 হেলগেকে একসাথে দেখতে পাই, যেখানে কিনা বুড়ো হেলগে তার জোয়ান ভার্সনকে এটা বলছিল সে যেন এই বাচ্চাদের কিডন্যাপ করা একেবারেই বন্ধ করে দেয়, কেননা নোয়া হচ্ছে একজন বাটপার এবং ইংরেজিতে বলতে গেলে সে একজন ফ্রড। বুড়ো হেলগের কথা শোনার পর সেখান থেকে ইয়াং হেলগে পালিয়ে চলে আসে এবং সে নোয়ার কাছে এসে পৌঁছায়। নোয়ার কাছে এই সমস্ত ঘটনাই সে খুলে বলে। পরবর্তীতে নোয়া তাকে একটা ঘটনা শোনায়। নোয়া সেখানে এটা বলছিল যে তার একজন পাড়া প্রতিবেশী ছিল যে কিনা সবসময় উদাস হয়ে থাকতো। নোয়া সেই ব্যক্তিটার দুঃখ কষ্ট তো বুঝতে পারতো না, তবে সে তার দুঃখ বেদনা ফিল করতে পারত। কিন্তু এক সময় গিয়ে নোয়া তার দুঃখটাও সম্পূর্ণভাবে বুঝতে পারে। তার উত্তরে হেলগে সেখানে এটা বলে যে এর পরবর্তীতে কাকে কিডন্যাপ করতে হবে। সেখানে নোয়া তাকে এটা জানায় যে এর পরবর্তীতে জোনাসকে কিডন্যাপ করতে। এর পরবর্তীতেই আমরা দেখতে পাই জোনাসকে, যেখানে কিনা সে প্রস্তুত হয়েছে তার বাবা মিকেলকে 1986 সাল থেকে 2019 সালে নিয়ে আসবে, যার কারণে কিনা জোনাস অন্য কোথাও না গিয়ে সে তৎক্ষণাৎ চলে যায় 1986 সালে মিকেল যেই হসপিটালে ভর্তি ছিল সেখানে। যাওয়ার পরে মিকেলের কেবিনের মধ্যে সেখানে ছিল নোয়া। রুমের ভেতরে পৌঁছাতেই নোয়ার সাথে সে কথা বলার ট্রাই করছিল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে পিছন থেকে হেলগে ডপলার জোনাসের মাথায় আঘাত করে, যার কারণে কিনা সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে জোনাসের যখন হুঁশ ফিরে আসে তখন সে নিজেকে সেই ব্লু প্লাস্টার করা কেবিনের মধ্যে দেখতে পায় নিজেকে, যেখানে কিনা এর আগেও অনেকগুলো বাচ্চাকে এক্সপেরিমেন্ট করা হয়েছে টাইম মেশিন বানানোর জন্য। সেখানে আমরা সেই আননোন ব্যক্তিটাকেও দেখতে পাই এবং সে জোনাসকে এটা বলে যে এখানে থাকা যে চেয়ারটা দেখতে পারছো এটাই হচ্ছে টাইম মেশিনের প্রোটোটাইপ। যেখানে কিনা আননোন ব্যক্তিটা জোনাসকে এটা বলছিল এই কেবিনের নিচেই রয়েছে উইন্ডেন কেভ, এবং যখনই উইন্ডেন কেভের ভেতরের দরজাটা খোলা হয় সেখানকার এনার্জি এই রুমের ওপর দিয়েই বয়ে যায় এবং এই এনার্জিটা অনেকটাই দুর্বল, যার কারণে কিনা এই এনার্জিটাকে ইনক্রিজ করতে হবে এবং এই সমস্ত কারণেই এই প্রোটোটাইপ মেশিনটাই ঠিকমতো কাজ করছে না। এখানে অনেক কৌতূহল নিয়ে জোনাস সেই ব্যক্তিটাকে প্রশ্ন করছিল যে আসলে তুমি কে, এবং এখানেই সবচেয়ে বড় রিভিল করা হয়। আসলে সেখানে সে আননোন ব্যক্তিটা নিজেই বলছিল যে আমি হচ্ছি তুমি, মানে এই ব্যক্তিটাই হচ্ছে জোনাস, যে কিনা ফিউচার থেকে এসেছে। এবং সেখানে সে সেই লেটারটার কথাও জানায় যে আসলে ইয়াং জোনাস সেই লেটারটা তো পুড়িয়ে দিয়েছিল, তবে তার দাদির কাছে আরেকটা লেটার কিভাবে আসলো। এখানে 2টা লেটার হওয়া একেবারেই ইম্পসিবল। সো এখানে আপনাদেরকে বিষয়টা এক্সপ্লেন করা যাক। এখন আমরা যে বড় জোনাসকে দেখছি, মানে মিডল এজ জোনাস, যখন তার দাদি তাকে সেই লেটারটা দিয়েছিল সে 33 বছর পর্যন্ত সেই লেটারটা সংরক্ষণ করে রেখেছিল এবং সেই লেটারটাই সে পরবর্তীতে এসে গিয়ে ছোট জোনাসকে সেই লেটারটা দেয়। তবে ছোট জোনাস কিন্তু বড় জোনাসের দেওয়া লেটারটাকে পুড়িয়েছে, সে তার দাদির লেটারটাকে কিন্তু পোড়ায়নি। সো এখানে কিন্তু আরেকটা প্যারাডক্সের সৃষ্টি হয়। সেখানে মিডল এজ জোনাস তাকে এটা বলছিল যে এর আগেও নাকি সে এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছিল এবং সেখানেও কিনা তাকেও নাকি তার ফিউচার ভার্সন এসে বুঝিয়েছিল। সেখানে ছোট জোনাস তাকে এটা বলছিল মিকেলকে আবার 2019 সালে নিয়ে যেতে হবে। তবে বড় জোনাস তাকে এটা বলে ছোট মিকেল তো এই বড় ক্ষত স্থানের মধ্যে সামান্য ছোট মাত্র একটা অংশ এবং ভবিষ্যতে এর থেকেও বাজে পরিস্থিতি হতে চলেছে এবং এই সমস্ত কিছু ঠিক করতে চাইলে তার এই ওয়ার্মহোলটাকে ডিস্ট্রয় করতে হবে। অন্যদিকে আমরা বুড়ো হেলগেকে দেখতে পাই যে কিনা একটা কার অ্যাক্সিডেন্ট করেছে। আসলে এই অ্যাক্সিডেন্টটা করেছে মধ্যবয়স্ক হেলগে, যে কিনা নিজেই নিজেকে অ্যাক্সিডেন্ট করেছে। তবে অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে ছিল না এবং সেখান থেকেই মধ্যবয়স্ক হেলগের ডিমেনশিয়া রোগ দেখা দেয়। এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করে থাকেন তা হচ্ছে এই সমস্ত লুপের সৃষ্টি হয়েছিল আজ থেকে, কেননা আজকেই হেলগে নিজেকে নিজে মেরে ফেলে এবং আজকেই সে ডিমেনশিয়া রোগে আক্রান্ত হয়।
আজকে রাতেই মিকেল গায়েব হয়ে যায়। তবে আজকে রাতেই উলরিকের ছোট ভাই ম্যাটসের লাশ পাওয়া যায়। আজ সেই 33 বছরের সাইকেলটা পূরণ হতে চলেছে। অন্যদিকে বার্তোস নোয়ার সাথে দেখা করে। সেখানে নোয়ার কিছু মতবাদ রয়েছে। চলে আসা যাক সবচেয়েতেই ইন্টারেস্টিং একটা পার্টে। সো গাইস, ভিডিও কিন্তু একেবারেই শেষ হতে চলেছে। আশা করছি এখনকার স্টোরিটা আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সেখানে নোয়া বার্তোসের কাছে এটা বলছিল যে আজকের দিন থেকেই সব কিছুর শুরু হবে। নোয়ার কথা অনুযায়ী জোনাস ওয়ার্মহোলটাকে ডিস্ট্রয় করতে যাচ্ছে না, বরং সে ওয়ার্মহোলটাকে ক্রিয়েট করতেই যাচ্ছে। কেননা CS-137 ওয়ার্মহোলকে ডিস্ট্রয় করে না, বরং সে ওয়ার্মহোলকে ক্রিয়েট করে। অ্যান্ড হুইচ অ্যাগেইন এটাও একটা প্যারাডক্স। নোয়ার দিক দিয়ে চিন্তা ভাবনা করলে ক্লডিয়া জোনাসকে ভুল পথে নিয়ে যাচ্ছে, যেখানে কিনা জোনাস আসলে নিজেকে নিজে সেভিয়ার মনে করে, কিন্তু আসলে সে ত্রাণকর্তা নয়। নোয়ার কথা অনুযায়ী স্পষ্টভাবে এটা বোঝা যায় যে তারা সবাই হচ্ছে যুদ্ধক্ষেত্রের সৈন্যদের মতো। মানে তাদের বলিদান কিন্তু ঠিকই হবে, তবে হয় ভালো কাজের জন্য, না হয় খারাপ কাজের জন্য, যে কোনো একটা। নোয়া সেখানে বার্তোসকে আরও বলছিল এখানে একটা যুদ্ধ হচ্ছে বিটুইন গুড অ্যান্ড এভিল। নোয়ার কথা অনুযায়ী সে লাইটনেসকে রিপ্রেজেন্ট করে, অথচ তার কাজকাম কিন্তু হচ্ছে ডার্কনেসের মতো। মূলত উপর দিক দিয়ে ভালো, তবে ভেতর দিক দিয়ে তার কাজকামে তার পরিচয় পাওয়া যায় যে তার ভেতরে ডার্কনেস রয়েছে। যেখানে কিনা উল্টো নোয়া বার্তোসকে এটা বলছিল তার নানি ক্লডিয়ার কথা অনুযায়ী জোনাস চলছে, যেখানে কিনা বার্তোসের কাছে তার নানি ক্লডিয়াকে ডার্কনেস হিসেবে রিপ্রেজেন্ট করে, যেখানে কিনা নোয়া নিজেকে লাইটনেস হিসেবে দাবি করছিল। সেখানে নোয়া আরও অনেক ফ্যান্টাসি টাইপের কথাবার্তা বলছিল, যা দিয়ে কিনা সে বার্তোসের ব্রেইন ওয়াশ করতে চাচ্ছিল। এখন আমরা চলে এসেছি এপিসোডের শেষে, যেখানে কিনা আমরা মিডল এজড জোনাসকে দেখতে পাই এবং সে উইন্ডেন কেভের সেখানে গিয়ে তার টাইম মেশিনটা চালু করে। তার পরবর্তীতেই আমাদেরকে 3টা টাইমলাইনের গ্লিমস দেখানো হয় এবং প্রত্যেকটা টাইমলাইনের মধ্যেই লাইট ফ্লিকার করছে। প্রত্যেকটা টাইমলাইনের ক্যারেক্টাররাই এটা তো বুঝতে পারছে যে এখানে কোনো না কোনো একটা সমস্যা রয়েছে এবং আকাশের মধ্যে একটা ব্ল্যাক সার্কেল তৈরি হচ্ছে। অন্যদিকে আমরা জোনাসকে দেখতে পাই, যে কিনা কেবিনের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে এবং সেই মুহূর্তেই জোনাসের সামনে একটা পোর্টাল ওপেন হয়। জোনাস সেই পোর্টালের থ্রুতে 1953 সালের সেই একই কেবিনটা দেখতে পারছিল, তবে সেই কেবিনের মধ্যে রয়েছিল হেলগে ডপলার। ঠিক সেই সময়ই জোনাস হেলগের সাথে হাত মেলায়। তারা একে অপরকে টাচ করার পরেই হঠাৎ করে জোনাস অন্য আরেকটি কেবিনের মধ্যে চলে আসে, তবে এই কেবিনটা সম্পূর্ণ ডাস্ট দিয়ে ভরা রয়েছিল এবং সেখানে আমরা অনেকগুলো ফটো ফ্রেম দেখতে পাই, যেখানে আমরা বুড়ো ক্লডিয়াকে দেখেছিলাম এর আগে। তার মানে জোনাস ভবিষ্যতে টাইম ট্রাভেল করেছে। জোনাস সেই কেবিন থেকে বের হয়ে আসে। বাইরে যেতেই সে দেখতে পায় যে চারিদিকের অবস্থা অনেক খারাপ। তখন হঠাৎ করেই তার সামনে আর্মির মতো একটা ফোর্স চলে আসে। সেই ফোর্সের মধ্যে থাকা একজন লেডি জোনাসের ওপর বন্দুক তান করে বসে। জোনাসও সেখানে রীতিমতো হাঁটু গেড়ে বসে পড়ে। জোনাসকে সেখানে সেই লেডি তাকে বলে ওয়েলকাম টু দ্য ফিউচার এবং এখানেই তাকে তার মাথায় একটা আঘাত করার পর জোনাস অজ্ঞান হয়ে যায় এবং এখানেই শেষ হয়ে যায় সিজন 1। তো ডার্ক সিজন 1-এর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি জানি আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্নই আসছে, আসলে এখনও পর্যন্ত এই সিরিজের মধ্যে মেইন ভিলেনকে তা আমাদেরকে জানানো হয়নি। নোয়াকে এখানে অনেকটাই মিস্টেরিয়াসভাবে রাখা হয়েছে। অন্যদিকে নোয়া আমাদেরকে কিছু প্রশ্ন ব্যাক দিয়েছে যে আসলে ক্লডিয়া ইভিল, আসলে কি ক্লডিয়া ইভিল? এখানে আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের মনে, মিকেল আসলে কিভাবে 1986 সালে টাইম ট্রাভেল করলো? কীভাবেই বা ক্লডিয়ার সেই সাদা কুকুরটা গ্রিচেন সে কিভাবে টাইম ট্রাভেল করলো? সে তো দরজাই খুলতে পারে না। অন্যদিকে নোয়া আসলে কোন টাইমলাইন থেকে এসেছে তা কিন্তু এখন আমরা জানি না। নোয়া কি আসলেই একজন ভালো মানুষ নাকি সেই ইভিল? এখানে আরও অনেক হাজারো প্রশ্ন রেখেই শেষ করা হয় ডার্কের সিজন 1।
এই সম্পূর্ণ সিরিজটা দেখিয়ে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং রীতিমতো আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমার এই ভিডিওর মধ্যে আমি 200 লাইকস এইম রেখেছি। যদি আপনাদের যথাযথ সাপোর্ট পাই তাহলেই আমি ডার্কের সিজন 2 নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। অ্যান্ড আরেকটা কথা বললেই নয়, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং যেটা না করলেই নয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। এতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তাছাড়া ডার্কের ক্রিয়েটরদের ক্রিয়েট করা আরেকটা মাস্টারপিস সিরিজ নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে দ্য হন্টিং অফ হিল হাউস। এই সিরিজটাও আমার চ্যানেলে এক্সপ্লেন করা হয়েছে এবং সিরিজটা দেখার জন্য রাইট সাইডের ভিডিওতে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি ক্যানিবাল এবং ক্যানিবালিজম নিয়ে খুবই ইন্টারেস্ট থাকেন সেখানে বাঁ সাইডের ভিডিওতে ক্লিক করতে পারেন। সেখানে একটা জাপানিজ সিরিজ এক্সপ্লেন করা হয়েছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।